আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছ আমাকে? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। আচ্ছা। নেটের স্পিডে একটু ঝামেলা আছে আজকে। তো তোমাদেরও সমস্যা হতে পারে। মানে আমার কথা শুনতে সমস্যা হতে পারে। এটা লাস্ট 2 দিন ধরে এই প্রবলেমটা হচ্ছে। এটাই যে গতদিনে তোমাদের ক্লাস নিতে নিতেই একবার ড্রপ হয়েছিল। গতকালকেও একবার ক্লাস নিতে নিতে ড্রপ হয়েছে, আজকেও হতে পারে। তো আজকে এই যে রেকর্ডিংটা অন করেছি, গতদিনে তো তোমরাও মনে করে দাওনি, আমারও মনে নাই, শুরুতেই স্টার্টিং ওটা হয়েছিল তার জন্য। তো ক্লাসটা যারা লাইভ করেছো তারা পেয়েছো, আর বাকিরা পাওনি। তো ওইটা যে আবার নিব তা না, ওইটা অনেক ইজি ছিল। তোমরা যারা গতদিনে করোনি তারা, তাদের জন্য হলো যে ওইটা আমরা ওই অ্যাজ ইউ লাইক ইট থেকে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব এই আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে, এটার ব্রিফ কোশ্চেন এবং কিছু শর্ট কোশ্চেন। আচ্ছা, আমি আমি যেই আলোচনাটা করতেছি তার মানে এটা তোমরা একটু পড়ে রেখো। পড়ে রাখলে এই ওয়ান বাই ওয়ান যে আলোচনাগুলো হচ্ছে, দেখো মোটামুটি কিন্তু সবই কাভার হয়ে যাচ্ছে। এবং এই সময়টাতে যদি তোমরা আবার না পড়ো, দেখা যাচ্ছে জড়ো করে আচ্ছা ক্লাস হচ্ছে হোক, পড়ে নিব একটা সময়, তাহলে কিন্তু চাপে পড়ে যাবা। আর আরেকটা জিনিস, সেকেন্ড ইয়ারকে একেবারে হেলা ফেলা করিও না। তোমরা কেবল ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠেছো, অনেক কিছুই মনে হচ্ছে ইজি। হ্যাঁ, মনে হচ্ছে যে আরে ড্রামা তো ইজি, কিন্তু দেখবা যে রেজাল্ট খারাপ চলে এসছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখে একটু সতর্কতার সাথে চলিও। শুধু হিস্ট্রিতে ইয়ে দিতে যাবে না, মানে শুধু হিস্ট্রিতে এত বেশি প্রাধান্য দিতে যাচ্ছ যে হয়তো রোমান্টিক পোয়েট্রিটা মানে অতটা গুরুত্ব পাচ্ছে না, হয়তো ড্রামাটা অতটা গুরুত্ব পাচ্ছে না। তো এইরকম যেন না হয়। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সব ক্ষেত্রেই প্রত্যেকটা জায়গাতেই সিরিয়াস থাকতে হয়। থার্ড ইয়ারে গেলে কঠিন সাবজেক্ট আছে, কিন্তু পাশাপাশি আরও অনেক সাবজেক্ট আছে যেগুলো তোমার কাছে ইজি মনে হবে। কারণ ওই যে থার্ড ইয়ারে গেলে তোমাদের ম্যাচিউরিটি আসবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওই কঠিনগুলোর জাতাকলে পড়ে এই এইগুলো তখন তোমার খুবই ইজি মনে হবে, মনে হবে যে এটা কোনো সাবজেক্ট হলো। থার্ড ইয়ারে গেলে তোমরা লিঙ্গুইস্টিক পাবা এবং ক্রিটিসিজম পাবা। ওই দুইটা পড়ার পরে তোমাদের এগুলো খুব ইজি মনে হবে। সো এই বছরটাতে তোমরা একটু চেষ্টা করো যাতে প্রত্যেকটা পার্টে তোমরা সমানভাবে সময় দিতে পারো। আর মোটামুটি 2.5-3 মাস সময় আছে ধরে নাও, কারণ তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে, এবং ফর্ম ফিল আপ হয়ে গেলেই তোমাদের, যদিও ফার্স্ট ইয়ারের রুটিন দেয়নি, এমনও হতে পারে যে ফার্স্ট ইয়ার রুটিন দিয়ে 15 দিনের মধ্যে 20 দিনের মধ্যে পরীক্ষা শেষ, তারপর আবার তোমাদেরটা দিতে পারে। তো স্যার এই বছর কি পরীক্ষা হবে আর? কেন হবে না কেন? স্যার ফার্স্ট ইয়ারের ফর্ম ফিল আপ তো মানে হইছে কুরবানি ঈদেরও মনে হয় অলমোস্ট এক এক মাস আগে। তাই স্যার এখনো পরীক্ষা হয় না, এই জন্য আর কি স্যার বলতেছি। ওইটা হয়ে যাবে, হ্যাঁ, হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা দেখবা যে ওই যে গত বছর যেরকম ধুপধাপ করে সব হয়ে গেল, এরকম করে এবারও হয়ে যাবে। মনে নাই আসলে, জাতীয় বিশ্ববিদ্যালয় হয়তো ঘুমাচ্ছে। তো সেকেন্ড ইয়ার আবার ঘুমাচ্ছেও না, সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে। স্যার অন্যদিন আগে সবাই আমাদের সাথে মানে অন্য ইউনিভার্সিটিতে থার্ড ইয়ারে উঠে গেছে, আর আমরা স্যার সেকেন্ড ইয়ার ফাইনালি দিতে পারতেছি না। আচ্ছা, ওরা উঠুক, যারা বেশি বয়স বাড়বে, যাদের যারা তাড়াতাড়ি ইয়ে করবে তারা তো মৃত্যুর দিকে আগায় যাবে, তাই না? ওদেরকে বলবা তোরা তাড়াতাড়ি মারা যাবি। জি স্যার। স্টুডেন্ট লাইফ হচ্ছে সবচেয়ে সুখের লাইফ, আর এই লাইফ কি সবার কপালে থাকে নাকি যে এত দীর্ঘ সময়? বলবা যে আমরা হচ্ছে সুখের লাইফটা আমাদের দীর্ঘ হচ্ছে। কর্মজীবনে একবার ঢুকলেই তো প্যারা। তো যতদিন স্টুডেন্ট থাকা যায় তত ভালো। স্যার আমাদের তো মেয়েদের সমস্যা নাই, ছেলেদের তো চাকরি বাকরির জন্য প্রেশার থাকে বাসায়। হ্যাঁ, তাহলে তো তাহলে তো তোমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নাই আসলেই। হুম। আর ছেলেদের ক্ষেত্রে যে প্রেশারটা, ওই তো বললাম যে যদি আমরা ছেলেদের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, তাহলে এক্সট্রা 2 বছর স্টুডেন্টশিপ পাচ্ছে, এর চেয়ে আর ভালো কি হতে পারে? আচ্ছা, ঠিক আছে, চলো দেখি আমরা আজকে পড়ি। আর্মস অ্যান্ড দ্য ম্যান। আর্মস মানে হচ্ছে অস্ত্র শস্ত্র, এবং দা ম্যান মানে ওই যে ওখানকার যে প্রধান ক্যারেক্টার, ওই ওই ক্যারেক্টারকে বলা হচ্ছে দা ম্যান। তাহলে এইখানে আমরা ব্রিফ কোশ্চেনগুলো পড়ি। ব্রিফ কোশ্চেনগুলো এইখানে, ব্রিফ কোশ্চেনের ভিতরে কিছু নতুন নতুন আইডিয়া আছে, যে আইডিয়াগুলো আমাদেরকে জানতে হবে। যেমন এখানে দেখো,
দ্য নিউ ড্রামা, নিউ ড্রামাটা কি, তারপর নিউ থিয়েটারটা কি, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। একবার এগুলো জেনে ওই ডেফিনেশনটাই লিখতে হবে। তো আমরা এখানে আগে দেখি শুরুতে যে হোয়েন শ ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ, হোয়াট ডিড হি ডু উইথ দ্য নোবেল প্রাইজ মানি। বলছে কবে সে নোবেল প্রাইজ পেল এবং সেই টাকা দিয়ে সে কী করলো। তো সে হচ্ছে মূলত নোবেল প্রাইজ পেয়েছিল 1925 সালে, 1925 সালে পেয়েছিল। কিন্তু সেই টাকাটা গেভ আওয়ে টু স্টার্ট অ্যান অ্যাংলো সুইডিশ লিটারারি ফাউন্ডেশন। হ্যাঁ, অ্যাংলো সুইডিশ মানে ইংল্যান্ডের এবং পাশাপাশি সুইডেন, এই দুইটার যৌথভাবে একটা লিটারারি ফাউন্ডেশন তৈরিতে এই টাকাটা দিয়ে দিয়েছিল। এরপরে আছে হোয়াট ইজ দ্য নিউ ড্রামা। New drama is a type of drama which started at the end of the 19th century and which deals with realistic social issues instead of idealism and traditional drama. নিউ ড্রামা হচ্ছে 19th সেঞ্চুরির শেষের দিকে একটা নতুন ধরনের ড্রামা এটা শুরু হয়। 19th সেঞ্চুরি বলতে কত কোন সময়টা বলো তো একটু কেউ, কে জানো? 18 শতক। হ্যাঁ, আর 19th সেঞ্চুরির শেষের দিকে বলতে কোন সময়টা বোঝাচ্ছে? 1890 এরকম। আচ্ছা, তাহলে 18 শতক হলো কেমনে? এটা তো 19 শতক, 19th সেঞ্চুরি মানেই তো 19 শতক। হ্যাঁ, ওই মানে 1800 এরকম হবে। হ্যাঁ হ্যাঁ, 1800 সালের শেষের দিকে, ওই 1875-এর পর থেকেই আসলে। 75-এর পর থেকে একবারে 1899 সাল পর্যন্ত। আবার 1999 এই 1900 থেকে বা 1901 থেকে এই যে 1999 সাল পর্যন্ত এটা চলেছে হচ্ছে বিংশ শতক আর কি। আমরা এখন একবিংশ শতকে আছি। আচ্ছা, তো এই সময়টাতে একটা নতুন ধরনের ড্রামা রীতিনীতি চালু হয় বা লেখালেখি শুরু হয়, এবং যে ড্রামাটা মূলত রিয়েলিস্টিক সোশ্যাল ইস্যুগুলো নিয়ে লেখালেখি শুরু করে। এখানে ড্রামার ভেতরে কোনো আইডিয়ালিজম বা ট্র্যাডিশনাল ড্রামা যেরকমটা হয়, হ্যাঁ, এরকমটা না। এখানে মূলত রিয়েলিস্টিক ইস্যু নিয়ে, রিয়েলিস্টিক বিষয় নিয়ে, সত্যিকারের বিষয় নিয়ে এই ড্রামাগুলো শুরু হয়। এরপর হোয়াট ইজ নিউ থিয়েটার। নিউ থিয়েটার ইটস আ থিয়েট্রিক্যাল অর্গানাইজেশন, এটা একটা অর্গানাইজেশন which was established in London, যেটা লন্ডনে 1891 সালে, in order to popularize the intellectual drama of ইসবেন অ্যান্ড শ। অর্থাৎ ইসবেন এবং শ এর ড্রামা, যে পপুলার ড্রামাগুলি ছিল বা যে ড্রামাগুলি ছিল ইন্টেলেকচুয়াল যে ড্রামাগুলি, সেগুলোকে পপুলারাইজ করা, মানুষের কাছে তুলে ধরার জন্য, জনপ্রিয় করে তোলার জন্য 1891 সালের দিকে লন্ডনে মূলত এই নিউ থিয়েটারটা এস্টাবলিশ করা হয়। তো নিউ থিয়েটারটা হচ্ছে একটা থিয়েট্রিক্যাল অর্গানাইজেশন। আচ্ছা, ইবসেন একজন রাইটার। শ যেমন একজন রাইটার, ইবসেনও একজন রাইটার। আচ্ছা, ওকে, এবার দেখো হোয়াটস দ্য ইম্পর্টেন্স অফ দ্য ইয়ার 1885 ইন আমস্টারডাম। আমস্টারডামে এই সময়টা কেন গুরুত্বপূর্ণ? তো বলছে এই ইয়ারটা ইম্পর্টেন্ট কারণ দ্য ওয়ার বিটুইন সার্বিয়া অ্যান্ড বুলগেরিয়া, কারণ এই সময়টাতেই বুলগেরিয়া এবং সার্বিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। দ্য ওয়ার স্টার্টেড ইন নভেম্বর, 14 নভেম্বরে শুরু হয় এবং শেষ হয় যখন হচ্ছে সার্বিয়া হেরে যায় নভেম্বরের 19 তারিখে অ্যাট স্লিমনিৎজা। স্লিমনিৎজা হচ্ছে একটা জায়গার নাম, সেই জায়গাটাতে সার্বিয়া তারা আত্মসমর্পণ করে আর কি। এবার আসো হোয়াটস দ্য ড্রাগোম্যান পাস। হ্যাঁ, ড্রাগোম্যান পাসটা কি? ইটস এ মাউন্টেন পাস। হ্যাঁ, এটা একটা মাউন্টেনের একটা রাস্তা আর কি, ইন দ্য ওয়েস্ট বুলগেরিয়া। ওয়েস্ট বুলগেরিয়ার একটা রাস্তার নাম হচ্ছে ড্রাগোম্যান পাস। ইট প্রোভাইডস অ্যান ইজি প্যাসেজ বিটুইন বুলগেরিয়া অ্যান্ড সার্বিয়া। এটা মূলত বুলগেরিয়া এবং সার্বিয়াকে একটা ইজি প্যাসেজ দিয়েছে। এই প্যাসেজ মানে হচ্ছে ইজি একটা কানেকশনের জায়গা আর কি, যোগাযোগের জায়গা বা যাতায়াতের জায়গা। এই যে এই জাতীয় পাসগুলোকে সাধারণত ওই যে হয় না যে সুড়ঙ্গ থাকে, এই সুড়ঙ্গ টাইপের বা দুই পাহাড়ের চিপার ভেতর দিয়ে একটা জায়গা, যে জায়গাটাতে দিয়ে মানুষ যাতায়াত করে, এক দেশের সাথে আরেক দেশের কানেকশনটা আছে সেটা।
হোয়াট ইজ আ টার্কিশ অটোম্যান? টার্কিশ অটোম্যান সাম্রাজ্য বা টার্কিশ অটোম্যানটা কি? ইটস আ ক্র্যাশন্ড সিট অর সোফা উইদাউট ব্যাক অর আর্মস। আচ্ছা, এটা একটা ইয়ের নাম, হচ্ছে একটা সিটের নাম, একটা বসার চেয়ারের নাম আর কি, বা একটা সোফা বলতে পারো, উইদাউট ব্যাক অর আর্মস, যেটার কোনো হাতলও নাই বা এটার কোনো ব্যাকও নাই। মানে আমরা যেটাকে যে বসার টুল বলে থাকি না, প্লাস্টিকের টুল টাইপের, যেগুলো আমরা টুল টুল বলি, যেটাতে কোনো হেলান দেওয়ারও যে ইয়ে নাই, তারপর হাতলও থাকে না, তো সেইটাকে বলা হচ্ছে টার্কিশ অটোম্যান। ইট ওয়াজ ফার্স্ট ইউজড ইন টার্কি, এবং এটা সর্বপ্রথম টার্কিতে ইউজ করা হয়েছিল। আচ্ছা, হোয়াট ডাজ সার্জিয়াস বিকেম দ্য হিরো? হাউ ডাজ সার্জিয়াস বিকাম আ হিরো? সে কিভাবে হিরো হয়েছিল এবং রেজিমেন্টের আইডলে পরিণত হয়েছিল কিভাবে? বাই ডিফিটিং দ্য সার্ভিয়া অ্যাট স্লিমনিৎজা, সার্জিয়াস বিকামস দ্য হিরো অফ দ্য আওয়ার অ্যান্ড আইডল অফ দ্য রেজিমেন্ট। বলা হচ্ছে সার্ভিয়াকে স্লিমনিৎজাতে হারিয়ে সার্জিয়াস মূলত মানে কিছু সময়ের জন্য সে হিরো হয়েছিল, এবং ওই রেজিমেন্ট অর্থাৎ তার যে দলটা ছিল সেই দলের সে আইডলে পরিণত হয়ে গেছিল। আচ্ছা, হাউ ডাজ সার্ভিয়া উইন দ্য ব্যাটেল অ্যাট স্লিমনিৎজা? বলা হচ্ছে যে সার্জিয়াস উইন্স দ্য ব্যাটেল অ্যাট স্লিমনিৎজা বাই মিনস অফ হিজ শিভালরি অ্যাটাক। তার একটা ক্যাভালরি অ্যাটাক আর কি, যে মানে দ্রুত গতিতে সে তার হর্ষ বাহিনী বা ঘোড়ার যে অশ্বারোহী বাহিনী যেটা আর কি, সে ঘোড়ার বাহিনী নিয়ে সে দ্রুত গিয়ে অতর্কিত আক্রমণ করে এবং আক্রমণ করে জিতে যায়। When Sardias attacked the Serbs with his cavalry soldiers, the machine guns of the Serbs suddenly stops functioning. বলছে যখন সার্জিয়াস তার যে সোলজার নিয়ে অ্যাটাক করে সার্বদের এগেনিস্টে, তখন দেখা গেল যে সার্বদের যে হচ্ছে মেশিন গানগুলি ছিল সেটা হঠাৎ করে কাজ করতেছে না। সো সার্জিয়াস বিকামস এবল টু ডিফিট দেম, সুতরাং সার্জিয়াস তাদেরকে হারিয়ে দিতে সক্ষম হয়েছিল। হোয়াটস অ্যান অপেরা? An opera is a type of drama in which the actors make their speeches in musical words, not in prose. Thus, an opera is a musical drama. আচ্ছা, বলা হচ্ছে একটা অপেরা হচ্ছে এক ধরনের ড্রামা যেখানে অ্যাক্টর বা অ্যাক্ট্রেস যারা থাকে তারা সব কথাগুলোই ওই ছন্দে ছন্দে বলে থাকে আর কি, এবং এটা প্রোজেড স্টাইলে বলে না। মানে এমনি আমরা সাধারণ যে কনভারসেশন বা একটা নাটকের যে কনভারসেশনগুলো যেরকমটা হয়, ডায়ালগগুলো যেরকম হয়, এরকমটা না কিন্তু। অপেরা সাধারণত, অপেরাতে অ্যাক্টর বা অ্যাক্ট্রেসরা সাধারণত এই ছন্দে ছন্দে কথা বলে, এই জন্য এটাকে মিউজিক্যাল ড্রামাও বলা হয়ে থাকে। এবং মিউজিক্যাল ভার্ডস অর্থাৎ এর সাথে বাজনা বা বাদ্য বাজনাও যুক্ত থাকে আর কি। এটা ওই যে তোমরা অস্ট্রেলিয়ার অপেরা হাউস দেখেছো না? হ্যাঁ, ওইখানে গেলে তোমরা এই জাতীয় আইডিয়াগুলো পাবা। হোয়াট কাইন্ড অফ গার্লস ইজ লুকা? লুকা ইজ স্পিরিটেড উইমেন। লুকা খুবই স্পিরিটেড উইমেন, মানে খুবই প্রাণবন্ত, মানে বেশ ভালো একটা উইমেন আর কি। শি ইজ প্রাউড, হ্যাঁ সে অনেক হচ্ছে অহংকারী। বোল্ড খুব সাহসী, অ্যান্ড হটি, হটি বলতে আকর্ষণীয়, মোহনীয় আর কি। দো দো এ মেইড সার্ভেন্ট, যদিও সে একজন হচ্ছে সেবিকা বা সার্ভেন্ট, শি হ্যাজ নট দ্য স্পিরিট অফ এ সার্ভেন্ট, কিন্তু তারপরেও একজন সেবিকা বা একজন চাকরানির যে স্পিরিট সেটা তার মধ্যে নাই। সে একজন মানে বেশ ভালো, স্মার্ট এবং বেশ ভালো আর কি। হোয়াট ইজ জার? হ্যাঁ, জার হচ্ছে এখানে এখানে এটা উচ্চারণ কিন্তু জার। হ্যাঁ, জার ইজ দ্য টাইটেল অফ দ্য এম্পায়ার অফ রাশিয়া বিফোর 1917, অর্থাৎ 1917 সালের আগে রাশিয়ার যে সম্রাটরা ছিল তাদেরকে জার বলা হতো। এখন বর্তমানে রাশিয়ার সরকারকে কি বলা হয় বলো তো, কেউ একজনকে জানো? রুশ সরকার এরকম কিছু বলা হয় নাকি বলে? রুশ গভর্নমেন্ট নাকি বলে বলো? স্যার সম্ভবত এটাই, আচ্ছা জানি না। আচ্ছা, কেউ পারবে না এখানে? আচ্ছা, মানে এই যে, হ্যাঁ বলো তো কে জানো?
আচ্ছা, 2 জন। আর কেউ আছো? আচ্ছা। আজ 6-7 মাস ধরে যুদ্ধ চলতেছে। তোমরা তো খবর টবর তো শুনেছো না? খবর শোনো না? মনে খারাপ রুচি শুনছি। রুশও শুনছো না? আচ্ছা। রুশ না, আহ, বলা হয় ক্রেমলিন। হ্যাঁ, ক্রেমলিন শব্দ শোনো নাই? না স্যার, শুনিনি। আচ্ছা, খবর টবর রাখতে হবে, হ্যাঁ, শুধুমাত্র ইংলিশ পড়লেই হবে না। কারণ ওই যে চাকরির ভাইভা বা বিভিন্ন জায়গায় গেলে তো এইটা আসবে, এইসব ধরবে অনেক সময়। আর চেষ্টা করবা বেশি বেশি খবর শোনার, খবর এবং পত্রিকা পাতার এডিটোরিয়াল অংশটা পড়ার। হুম, তাহলে স্যার দেখবা যে এইখানে তো মানে রাশিয়ার কথাই বলে, মানে ওইটা ওই ওয়ার্ডটা বেশি ইয়ে হয়ে গেছে, বেশি আচ্ছা, পপুলার। রাশিয়ার সরকারকে বলা হয় ক্রেমলিন। এটা তোমরা ওই যে খবরগুলো হয় না, যে হচ্ছে সময় টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি আর যমুনা টিভি, এই খবরগুলো তোমরা একটু শোনার চেষ্টা করিও, দেখবা ওখানে বলবে ক্রেমলিনের কথা। ক্রেমলিন মানে হচ্ছে আগে যেমন রাশিয়ার এম্পারারকে জার বলা হতো, এখন রাশিয়ার তো এম্পারার নাই, এখন হচ্ছে সম্রাট, এখন হচ্ছে সরকার। তো এই সরকার ব্যবস্থাকে বলা হয় হচ্ছে তোমার আহ, হচ্ছে ক্রেমলিন। আচ্ছা, এবার আসো। তো 1917 সালের আগে রাশিয়ান এম্পারারকে বলা হতো জার। এবার আসো সোলজার্স। আচ্ছা, 9 সোলজার্স আউট অফ 10 আর বর্ন ফুলস। বলা হচ্ছে 9টা সোলজার, 10 জনের ভেতরে বোকা হয়ে জন্মগ্রহণ করে। হু ইজ দ্য স্পিকার? এটা কে বলেছে? দ্য ম্যান হু এন্টার্স রাইনার্স বেডরুম। মানে ওই যে ব্লান্টসলি এই কথাটা বলে আর কি। এবং কেন সে বলে? হোয়াই ডাজ হি সেইজ দিস? কেন সে এটা বলতেছে? তো বলা হচ্ছে দ্য ম্যান হু এন্টার্স রাইনার্স বেডরুম অ্যাট নাইট সেইজ দিস। অর্থাৎ ওই মানুষটাই বলতেছে। হিয়ার হি মেইনস দ্যাট মোস্ট অফ দ্য সোলজার্স আর ভেরি ফুলিশ পারসন। এখানে তিনি বলতেছেন যে ম্যাক্সিমাম হচ্ছে সোলজাররাই খুবই বোকা হয়ে থাকে। হি সেইজ দিস টু এনকারেজ রাইনা দ্যাট শি ক্যান ইজিলি ডিসিভ দ্য বুলগেরিয়ান সোলজার্স হু আর অ্যাবাউট টু এন্টার হার রুম ফর সার্চ। আচ্ছা, এইটা বলে আসলে সে রায়নাকে আসলে উৎসাহিত করে যে তুমি ইচ্ছা করলেই ওই বুলগেরিয়ান সোলজারদেরকে বোকা বানাতে পারবে, যদি আমার খোঁজ করতে আসে কেউ। আহ, এবং কেন পারবা? কারণ হচ্ছে ম্যাক্সিমাম সোলজাররাই বোকা হয়ে থাকে। আচ্ছা, এটার একটা বাস্তব এক্সাম্পল দিই। বাস্তবেও কিন্তু সোলজাররা এটাই হয়ে থাকে। আমি বলতেছি না, আমি এখানে বলতেছি যে সোলজারদের ভেতরেও কিন্তু কিছু কম বেশি আছে। যেমন ধরো যারা সাপোজ মেজর, ক্যাপ্টেন, কর্নেল, এই টাইপগুলো বা ব্রিগেডিয়ার, এরা একটু আলাদা। বাট এরা পড়াশোনা করে ওই ধরনের কমিশন নিয়ে ওইখানে গেছে। বাট ম্যাক্সিমাম যে সোলজার, কনস্টেবল পদের যে সোলজারগুলো সেনাবাহিনীতে, তারা ম্যাক্সিমাম কত আগে এসএসসি পাস ছিল, এখন ইন্টারমিডিয়েট পাস। তো এসএসসি পাস করে, ইন্টারমিডিয়েট পাস করে আসলে বেশি কিছু জানা যায় না, বা দৃষ্টিভঙ্গি এতটা ব্রডেন হয় না। হ্যাঁ, এবং যার জন্যে তারা একটু বোকা বোকা থাকে। এবং দেখবা সোলজারদেরকে এই বয়সের এবং এই এই পাশের মধ্যেই নেওয়া হয়, এর একটা কারণ আছে। এটা তোমার দেশে শিক্ষিত লোকের সংখ্যা কম এই বলে যে নেওয়া হয় তা না। সোলজাররা, বিশেষ করে নিচের অংশের যে সোলজাররা যারা ফ্রন্ট লাইনে যুদ্ধ করবে, তারা যদি একটু বোকা না হয়, তাহলে ওই কমান্ডারের যে কমান্ড, সে কমান্ড তারা শুনবে না। এবং তাদেরকে সহজেই তাদের ফ্যামিলির কথা বলে এনকারেজ করা যায় এবং তাদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে মানে ফেলানো যায়। এই জন্যে হচ্ছে সোলজাররা এমনি কিন্তু বাস্তব ক্ষেত্রেও অনেক বদমেজাজি হয়। প্লাস এরা আবার হচ্ছে একটু ইয়ে হয়, মানে বোকা হয়ে থাকে। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ সোলজার্স ইজ দ্য ম্যান ব্লান্টসলি হু এন্টার্স রাইনার্স বেডরুম অ্যাট নাইট? সে কেমন সোলজার? হি ইজ এ প্রফেশনাল সোলজার। সে হচ্ছে প্রফেশনাল সোলজার, মানে তার পেশা, তার অকুপেশন বা তার হচ্ছে জবটাই হচ্ছে এই হচ্ছে সোলজারগিরি করা। কিছু সোলজার আছে যেটা তোমরা এই যে এখন যদি রাশিয়ার খবর তোমরা শুনতা, তাহলে তোমরা জানতে যে রাশিয়া চুক্তিভিত্তিক সোলজার নিয়োগ দিচ্ছে। মানে যুদ্ধ যতদিন চলবে ততদিন তারা যুদ্ধ করবে, তারপরে হয়তো 6 মাস বা 1 বছরের জন্য, তারপরে তাদের চাকরি আবার থাকবে না। তো এবং হাই স্যালারিতে এটা দিচ্ছে। তো এই যে ওই ওই এই জাতীয় যে সোলজারগুলি, তারা কিন্তু প্রফেশনাল সোলজার না। বাট যারা একেবারে ওই যে 17-18 বছর বয়সে ঢুকতেছে এবং বের হবে একেবারে বুড়ো হলে, তারা হচ্ছে প্রফেশনাল সোলজার, পার্মানেন্ট সোলজার আর কি।
হোয়াটস দ্য প্রফেশনাল সোলজার? প্রফেশনাল সোলজার কি? এই দেখো, দ্য প্রফেশনাল সোলজার ইজ এ পারসন হু টেক্স সোলজারিং অ্যাজ এ প্রফেশন। যে প্রফেশন হিসেবেই সোলজারটাকে নিয়ে নিয়েছে। হি ফাইটস ফর মানি, এবং সে টাকার জন্য যুদ্ধ করে। টাকার জন্য যুদ্ধ করে বলতে এখানে আরেকটা জিনিস আছে, স্বেচ্ছাসেবী কিছু সোলজার আছে যারা টাকার জন্য না, যুদ্ধ পছন্দ করে, মারামারি পছন্দ করে, অস্ত্র চালানো পছন্দ করে, তারা কিন্তু যুদ্ধে চলে যাবে। দেখবা একটা জিনিস, তোমাদেরকে বাস্তব একটা উদাহরণ দেই। ঢাকা শহর বা বিভিন্ন জায়গায় বা তোমার এলাকাতে দেখবা, যদি একটা চোর ধরা পড়ে, কিছু লোক আছে যারা মারার জন্য মারতেছে, মানে শাস্তি দেওয়ার জন্য মারতেছে। কিছু লোক আছে দেখো, দূর থেকে এসে একটা ঘুষি বা একটা কিল মেরে দিয়ে চলে যাবে, এবার একটা চর মেরে দিয়ে চলে যাবে, মানে তার মারার একটা খুব মানে হাত আছে আর কি, মারামারি করার। তো ওই জাতীয় সোলজাররা আসলে স্বেচ্ছাসেবী সোলজার। ওই জাতীয় যারা মারে তারা হচ্ছে স্বেচ্ছাসেবী ফাইটার বলতে পারো। আর এই জাতীয় সোলজাররা তারা টাকার জন্য বলতে কি স্যালারি পায়, স্যালারি না দিলে কিন্তু তারা থাকবে না। প্রফেশনাল সোলজাররা স্যালারির জন্য কাজ করে। আচ্ছা, হোয়াই ডাজ রায়না অফার চকলেট ক্রিম টু দ্য ম্যান ব্লান্সলি? আচ্ছা, when the man bluntly tells Raina that he always carries chocolate in the battle instead of cartridge, she offers him chocolate cream out of sympathy. আচ্ছা, যখন ব্লান্টলি বা ওই দ্য ম্যান আর কি, সে রায়নাকে বলে যে সে সব সময় যুদ্ধের ময়দানে চকলেট, যে গুলি বা কার্টিজের পরিবর্তে সে চকলেট ক্যারি করে, এবং তখন আমাদের রায়না সে বুঝতে যাচ্ছে তার মানে তার চকলেট প্রিয় বা এরকম কিছু। তো এই জন্য সে তাকে কিছু আউট অফ সিম্প্যাথি থেকে দয়া করে সে কিছু চকলেট দিয়ে থাকে। হাউ অ্যাকর্ডিং টু ব্লান্টলি ক্যান ওয়ান রিকগনাইজ অ্যান ওল্ড সোলজার? আচ্ছা, এটা আমাদের দরকার নেই। হু ওয়াজ ডন কুইকজোটিক? ডন কুইকজট সে কে? Don Quixote was a romantic hero of the novel of the same name by the Spanish writer Cervantes. ডন কুইকজট নামে এই স্প্যানিশ রাইটার কার্ভেন্টেসের একটা নোভেল রয়েছে, এবং সেই নোভেলের প্রধান ক্যারেক্টারের নামও হচ্ছে ডন কুইকজট। হি অ্যাটাকড এ উইন্ডমিল ইন অ্যাকশন টেকিং ইট এ জায়েন্ট। আচ্ছা, সে মূলত অ্যাটাক করে একটা উইন্ড মিলকে, মানে অ্যাকশনরত একটা উইন্ড মিলকে, এবং সে মনে করে যে আসলে এটা একটা জায়ান্ট কোনো হচ্ছে বড় রকমের কোনো, মানে জায়ান্ট মানে তো দৈত্য আমরা জানি, তো এখানে জায়ান্ট মানে হচ্ছে মানে বৃহৎ একটা কিছু বা একটা দৈত্য মনে করেই, যেটা হচ্ছে সুপার ন্যাচারাল ক্যারেক্টার, এরকম কিছু মনে করে আসলে। আর এখানে উইন্ড মিল বলতে হচ্ছে বড় ধরো পাখা। এই আমাদের ডন কুইকজট সে কি করেছিল, একটা বড় হচ্ছে ফ্যান বা পাখাকে সে অ্যাটাক করেছিল। সে মনে করেছিল যে এটা একটা বিশাল কোনো জায়ান্ট হবে, কোনো দৈত্য কিছু একটা হবে, ভূত টুত টাইপের কিছু একটা হবে। তো এটা অনেক ফানি একটা রাইটিং, তোমরা পড়তে পারো, ডন কুইকজট। হাউ ডাজ রাইনা প্রাইড অন দ্য পেটকফ ফ্যামিলি? রাইনা প্রাইড on the Petkov family by saying that it's the richest and best known family in Bulgaria. রায়না বলে যে তার যে ফ্যামিলি সেটা হচ্ছে ধনী এবং খুবই পরিচিত এই বুলগেরিয়াতে। who was Arnani was the titular hero of an opera of the same name by, আচ্ছা এগুলো দরকার নাই। আচ্ছা, on what condition Bluntly agreed to Raina's room? আচ্ছা, এটা দরকার আছে। Bluntly agreed to stay in Raina's room on the condition that Raina must inform her mother about his presence in her room. আচ্ছা, Bluntly সে রায়নার রুমে থাকতে অ্যাগ্রি করে, এবং সে একটা কন্ডিশন দেয় যে রায়না অবশ্যই যেন সে তার মাকে জানায় যে তার রুমে একজন রয়েছে। Why does Raina call Bluntly a chocolate cream soldier? কেন চকলেট ক্রিম সোলজার বলে? রায়না সার্কাস্টিক্যালি কলস হিম আ চকলেট ক্রিম সোলজার, মানে ফান করে আর কি, চকলেট ক্রিম সোলজার বলে বিকজ হি ক্যারিড চকলেট ইনস্টেড অফ কার্টেজ ইন দ্য ব্যাটেল ফিল্ড, কারণ সে ওই ব্যাটেল ফিল্ডে চকলেট ক্যারি করে কার্টেজের পরিবর্তে। হু ইজ নিকোলা? নিকোলা হচ্ছে একদম মেল সার্ভেন্ট। আচ্ছা, হোয়াট অ্যাকর্ডিং টু নিকোলা ইজ দ্য সিক্রেট অফ সাকসেস ইন সার্ভিস?
আচ্ছা, নিকোলার পরিবর্তে চাকরিতে সাকসেসের সিক্রেটটা কি? অ্যাকর্ডিং টু নিকোলা, টু হ্যাভ দ্য সোল অফ এ সার্ভেন্ট ইজ দ্য সিক্রেট অফ সাকসেস ইন সার্ভিস। আচ্ছা, নিকোলার মতে যে আমি যেহেতু সার্ভেন্ট, আমার হৃদয়টা মনটাও হতে হবে সার্ভেন্টের মতোই, এবং এই সার্ভেন্টের মতো হৃদয় মন এইভাবে নিয়েই যদি নতজানু হয়ে আমি সার্ভিসটা দিতে থাকি তাহলে আমি সাকসেস লাভ করবো আর কি। How long in Nicola in the service of the Petkov? Nicola is in the service of Petkov for 10 years. সে 10 বছর ধরে পেটকভ ফ্যামিলিতে চাকরি করতেছে। আচ্ছা, what is cognac? Cognac is the best quality of French brandy obtained from wine made at Cognac, a town in France. আচ্ছা, কগনাক হচ্ছে একটা শহর, একটা টাউন, এবং এটা হচ্ছে কগনাক ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ ফ্রেঞ্চ ব্র্যান্ডি অবটেইনড। অর্থাৎ এইটাতে অনেক কিছুই তৈরি হয়, বিশেষ করে এই যে ওয়াইনের কথা বলা হচ্ছে, এই ওয়াইনটা হচ্ছে একটা ব্র্যান্ডি ওয়াইন, মানে খুব ভালো মানের একটা ওয়াইন, খুব বিখ্যাত এই কগনাক, এবং এটা হচ্ছে ফ্রান্সের একটা শহর কগনাক, সেই শহরেই তৈরি হয়েছে, সুতরাং সেই শহরের নামেই এই ব্র্যান্ডের নাম হয়েছে। বাইরনিজমটা কি? Byronism denotes the model of life set forth by the romantic poet Lord Byron. লর্ড বাইরন তোমাদের আছে নাকি? তোমাদের ছিল? তোমাদেরই তো ছিল মনে হয়। জি স্যার, ডন জুয়ানের কবিতা। হ্যাঁ হ্যাঁ, ডন জুয়ানে তোমাদেরই আছে। তো বাইরনিজম হচ্ছে ডিনোটস দ্য মডেল অফ লাইফ, অর্থাৎ লর্ড বাইরন একজন রোমান্টিক পোয়েট হিসেবে তিনি যে লাইফটাকে মানে সমর্থন করেছেন, সেই লাইফটাকে বলা হয় বাইরনিজম। তিনি ওই যে প্ল্যাটোনিক লাভ না মানে সমর্থন না করে তিনি বাইরনিক লাভটাকে সমর্থন করেছেন, মানে ফিজিক্যাল লাভটাকে তিনি বেশি পছন্দ করতেন। আচ্ছা, হু ইজ ডেসক্রাইবড অ্যাজ বাইরনিক হিরো ইন আর্মস অ্যান্ড দ্য ম্যান? ইন আর্মস অ্যান্ড দ্য ম্যান সার্জিয়াস ইজ ডেসক্রাইবড অ্যাজ বাইরনিক হিরো। সার্জিয়াসকে বাইরনিক হিরো বলা হচ্ছে। হোয়াই ডিড সার্জিয়াস রিজাইন ফ্রম হিজ সার্ভিস? আচ্ছা, এগুলোর দরকার নেই। আচ্ছা, এবার এটা আমরা দেখি, হোয়াই ডাজ সার্জিয়াস হায়ার লাভ ভ্যানিশ, বা হায়ার লাভ কি, এটা আসতে পারে। হ্যাঁ, আফটার টকিং অ্যাবাউট হায়ার লাভ, রাইনা লিভস সার্জিয়াস ফর 5 minutes টু গেট হার হ্যাট। আচ্ছা, খুব উচ্চ পর্যায়ের ভালোবাসা বা উচ্চতর বীজগণিত একটা আছে না, উচ্চতর বীজগণিত নাটক আছে, এরকম উচ্চতর ভালোবাসা আর কি। উচ্চতর ভালোবাসার কথাবার্তা বা আলাপ আলোচনা করে রায়না কিছু সময়ের জন্য, মানে 5 মিনিটের জন্য, সে তার হ্যাট নিয়ে আসার জন্য ভেতরের দিকে যায় আর কি, রুমের ভেতরে বা বাড়ির ভেতরে যায়। হি টেক্স হিজ আই স্লোলি অ্যাওয়ে ফ্রম রায়না, সে তার রায়নার কাছ থেকে স্লোলি তার চোখটা ঘুরিয়ে নেয়, অ্যান্ড সি লুকা, অ্যান্ড হিজ হায়ার লাভ ভ্যানিশেস অ্যাট দ্য সাইট অফ লুকা, এবং সে লুকার দিকে যখন তাকায় তার ভালোবাসা হায়ার যে লাভটা, সে লাভটা চলে যায়। হায়ার লাভ বলতে এখানে আরেকটা জিনিস বোঝায় যে পিওর বা ইনোসেন্ট যে লাভ, সেটা সত্যিকারের ভালোবাসা যেটা। এবং তারপরে সে লুকাকে যখন দেখলো এবং লুকার যে হটি অ্যাপিয়ারেন্স, সেটা দেখার পরে তার ওই হায়ার লাভটা সে চলে গেল, এবং তার ভেতরে তখন বাইরনিজম বা বাইরনিক লাভটা প্রবেশ করলো। রাইনার প্রতি তার যে ভালোবাসা ছিল এটা প্ল্যাটোনিক লাভ, কিন্তু প্ল্যাটোনিক লাভ বলতে ওই প্ল্যাটোনিক লাভ না আর কি, যে একেবারে তারকেই ভালোবাসবে এরকমটা না, মানে ইনোসেন্ট লাভ ছিল তার প্রতি। কিন্তু লুকার প্রতি তার যে ভালোবাসা, সেটা হচ্ছে লুকার শারীরিক সৌন্দর্য দেখে আসলে সে তাকে ভালোবেসেছিল। হোয়াই ডিড সার্জিয়াস চ্যালেঞ্জ ক্যাপ্টেন ব্লান্টসলি টু এ ডুয়েল? সার্জিয়াস ব্লান্টসলিকে একটা মল্লযুদ্ধ যেটা বলা হয়, বা দুইজনের ভেতরে যুদ্ধ হয়, এই যুদ্ধে কেন তাকে করেছিল? তো বলা হচ্ছে সার্জিয়াস ব্লান্টসলিকে ডুয়েলের জন্য আমন্ত্রণ জানায়, বিকজ ব্লান্টসলি ওয়াজ হিজ রাইভাল ইট রাইনাস লাভ, কারণ ব্লান্টসলি ছিল তার প্রতিদ্বন্দ্বী, রাইনার ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বী ছিল। আচ্ছা, হু ইজ দ্য হাফ ডজন সার্জিয়াস? হাউ? দরকার নেই। আচ্ছা, হোয়াই ডাজ লুকাস টেল সার্জিয়াস ওয়ার্থ 6 অফ রাইনাস? আচ্ছা, এই দুটো একই প্রশ্ন। আচ্ছা, একটু পড়ি এই দুটা। সার্জিয়াস ইজ হাফ এ ডজন মেন ইন ওয়ান। সার্জিয়াস হচ্ছে একটা মানুষের মধ্যেই 6 জন। হি হ্যাজ 6
সেলফস, তার 6টা সেলফ রয়েছে আর কি। আ হিরো, এ বাফুন, এ হামবাগ, তার এ ব্ল্যাক গার্ড, এ কাওয়ার্ড অ্যান্ড জেলাস ম্যান, মানে এই তার ভেতরেই 6টা গুণ রয়েছে, এই জন্য তাকে হাফ ডজন সার্জিয়াস বলা হচ্ছে। এরপরে হোয়াই ডাজ লুকা টেল সার্জিয়াস দ্যাট শি ইজ অর্থ 6 অফ রায়না, এবং লুকা কেন বলে যে 6টা রায়না সমান আমি একা, মানে আমি একজন, এটা কেন বলে? লুকা টেল সার্জিয়াস দ্যাট রায়না মেক্স লাভ টু অ্যানাদার পারসন বিহাইন্ড দ্য ব্যাক অফ সার্জিয়াস। লুকা সার্জিয়াসকে বলে যে রায়না, সে তোমার অবর্তমানে আরেকজনের সাথে তার ভালোবাসা রয়েছে। শি অলসো টেলস হিম দ্যাট রায়না ইজ আ লায়ার, সে আরও বলে যে রায়না হচ্ছে একজন মিথ্যাবাদী, এ চিট, এবং একজন চিটার, হোয়াইল শি হারসেলফ ইজ নট, এবং লুকা বলে যে আমি কোনো চিটার টিটার না। সো শি ইজ 6 টাইমস সুপিরিয়র টু রায়না, সুতরাং সে হচ্ছে রায়নার চেয়ে 6 গুণ ভালো। হাউ ডাজ পেটকভ ফিল ইন হিজ মিলিটারি কোট? আচ্ছা, পেটকভ ফিলস আনকমফোর্টেবল ইন হিজ মিলিটারি কোট। পেটকভ যখন তার মিলিটারি কোটটা পরে তখন সে আনকমফোর্টেবল ফিল করে, মানে সে আরাম পাচ্ছে না, এরকম একটা অবস্থা। ইন হিজ মিলিটারি কোট শি ফিলস অ্যাজ ইফ হি ওয়ার এ প্যারেড ইন্সপেক্টিং সাম সোলজার্স। আচ্ছা, হি ওয়ার অন প্যারেড, আচ্ছা, সে যখন মিলিটারি কোড পড়তেছে তখন তার মনে হচ্ছে যে সে প্যারেডে আছে, এবং সে হচ্ছে মিলিটারি মানে সোলজারদেরকে সে ইন্সপেক্ট করতেছে, এটা তার মনে হচ্ছে, সুতরাং সে ওইটা পড়ে আসলে মজা পাচ্ছে না। ওকে, আমরা এখানে দেখি হু লসেস দ্য বেট, আচ্ছা এগুলো দরকার নেই। আচ্ছা, এটা দরকার আমাদের, যে কেন সার্জিয়াস লুকাকে বিয়ে করতে চাইলো। When Sergius comes to know from Luca that Raina is in love with Blansley and going to marry him, he অর্থাৎ সার্জিয়াস feels that he is being befooled by all. যখন সার্জিয়াস জানতে পারলো যে লুকার কাছ থেকে যে রায়না ব্লান্সলিকে ভালোবাসে এবং সে তাকে বিয়ে করতে যাচ্ছে, তখন সার্জিয়াস সে ফিল করলো যে সে তাকে যে বোকা বানানো হয়েছে, সবাই যে তাকে বোকা বানিয়েছে, এটা সে ফিল করতে থাকলো। ইন হিজ বিটার ডিসইলুশনমেন্ট হি ডিসাইড টু ম্যারি লুকা, এবং সে খুবই, মানে তার আশাভঙ্গ হয়ে গেল, সে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে গেল, এবং সে লুকাকে বিয়ে করার সিদ্ধান্ত নিল। ডিক্লারস হিজ ডিসিশন বাই সেইং রিমেম্বার, এবং সে তার ডিসিশন জানালো এই কথা বলে যে রিমেম্বার ইউ বিলং টু মি, মানে মনে রেখো তুমি কিন্তু আমার হয়ে যাচ্ছ, এরকম বিষয়টা আর কি, তুমি আমাকে পাচ্ছ এটা, বা তুমি আমার হয়ে যাচ্ছ। আচ্ছা, হোয়াই ডাজ সার্জিয়াস রিফিউজ টু ফাইট, এটা দরকার নাই। হোয়াই ডাজ রায়না রিমুভ আর ফটোগ্রাফ ফ্রম দ্য পকেট অফ, আচ্ছা হোয়াট ইজ স্টলস, আচ্ছা স্টলস, আচ্ছা এটা আই মনে হয়, স্টোইজ মনে হয়। স্টোইজ ওয়াজ ব্লান্সলিস লেট ফ্রেন্ড, ব্লান্সলির একটা মানে মারা গেছে এরকম একটা বন্ধুর নাম হচ্ছে স্টয়েজ। হোয়াট অ্যাকর্ডিং টু রায়না ইজ হায়ার লাভ, আচ্ছা রায়নার মতে হায়ার লাভ কি? রায়নার মতে হায়ার লাভ ইজ আ স্পিরিচুয়াল লাভ, এটা হচ্ছে স্পিরিচুয়াল লাভ, মানে ওই যে প্ল্যাটোনিক লাভ, যেটা মনে মনে যে ভালোবাসা সেটা। ইটস আ স্টেট অফ দ্য মাইন্ড অফ এ পারসন হু কুডন্ট ডু এনিথিং বেজ অর থিঙ্ক anything ignoble when the person he or she loves is in his or her mind. আচ্ছা, রাইনার মতে এটা এমন একটা হচ্ছে মনের একটা এমন একটা অবস্থা যে সময়টাতে কোনো একটা ব্যক্তি কোনো খারাপ কাজ করতে পারে না, বা কোনো মানে অসম্মানের কিছু চিন্তা করতে পারে না, যখন সে কাউকে সত্যিকারের ভালোবাসে। ব্যাপারটা এরকম যে যখন তোমাকে কেউ ভালোবাসবে, সে তোমার ভালোবাসার সুযোগ নিয়ে তোমাকে ক্ষতি করবে না আর কি, মানে এটাই হচ্ছে প্ল্যাটোনিক লাভ বা এই হায়ার লাভ। এটা অবশ্যই ফিজিক্যাল লাভ হবে না, এটা হচ্ছে স্পিরিচুয়াল লাভ, আত্মার ভালোবাসা। হাউ ওল্ড ইজ রায়না, রায়না হচ্ছে 23 ইয়ার্স ওল্ড, রায়নার বয়স 23 বছর। হোয়াই ডু রায়নাস প্যারেন্টস অ্যাগ্রি টু ম্যারি দেয়ার ডটার অফ টু ব্লান্সলি,
কেন রায়নার প্যারেন্টসরা রায়নাকে বা তাদের মেয়েকে ব্লান্সলির সাথে বিয়ে দিতে রাজি হলো? দে অ্যাগ্রি টু ম্যারি দ্য ডটার অফ টু ব্লান্সলি ওয়েন দে কেম টু নো দ্যাট ব্লান্সলি পজেসেস এ লট অফ ওয়েলথ। আচ্ছা, এরা একটা ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা থেকে আসলে এটা করলো। সেটা হচ্ছে যখন তারা জানলো যে ব্লান্সলির অনেক সম্পদ রয়েছে, তখন তারা তাদের মেয়েকে বিয়ে দিতে রাজি হয়ে গেল। আচ্ছা, হু দ্য ম্যান ইন দ্য টাইটেল আর্মস অ্যান্ড দ্য ম্যান, এই আর্মস অ্যান্ড দ্য ম্যান টাইটেলের এই দ্য ম্যান বলতে কাকে বোঝানো হয়েছে? ব্লান্সলিকে। হোয়াই ব্লান্সলি এন্টার রায়নাস বেডরুম? বিং চেসড বাই দ্য বুলগেরিয়ানস হি এন্টার্স রাইনার্স বেডরুম টু টেক শেল্টার অ্যান্ড সেভ হিজ লাইফ। আচ্ছা, যখন বুলগেরিয়ান আর্মিরা তাকে চেস করতেছিল, মানে তার পিছনে তাকে ধাওয়া দিল, তখন ব্লান্সলি রাইনার বেডরুমে প্রবেশ করলো এবং সেখানে শেল্টার নিল এবং সে তার নিজের জীবনটাকে বাঁচানোর চেষ্টা করলো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হুম। স্যার এই যে মানে এটা তো মানে বইয়ের লেখা স্যার, তো আমরা যদি স্যার নিজস্ব ই দিয়ে লিখি স্যার, মানে আমরা তো গল্পটা জানি স্যার, হুম। তো মানে তাহলে তো মানে একটু ই হবে স্যার, এটা কি সমস্যা হবে স্যার? না, কোনো মানে সমস্যা নেই, ওইটাই তো চাওয়া হয়, ওইটাই চাওয়া হয়। তোমরা যখন নিজের ভাষা দিয়ে লিখবা, ওইটাই বেশি টিচাররা পছন্দ করবে। শুধু এটা না, তোমার এই প্রশ্ন শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন সবই বুঝে নিয়ে নিজের মতো করে লিখতে হবে। জি স্যার। এই যে তোমরা থার্ড ইয়ারে যখন উঠবা, থার্ড ইয়ারে গেলে তুমি হুবহু বই থেকে লিখে মার্কস পাবা না। থার্ড ইয়ারে ম্যাক্সিমাম স্টুডেন্টের রেজাল্ট খারাপ হয়, কারণ হচ্ছে তারা ওই মনে করে যে আচ্ছা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে হুবহু লিখেছি, মার্কস পেয়েছি, থার্ড ইয়ারেও তাই লিখতে যায়, কিন্তু থার্ড ইয়ারে পায় না। কারণ হচ্ছে যখনই একটা স্টুডেন্ট থার্ড ইয়ারে উঠবে, তোমরা তো সেকেন্ড ইয়ার, অর্থাৎ সেকেন্ড ইয়ারের শেষের দিকে, তার জন্য তোমার মনে এই কোশ্চেনটা আসছে যে এরকম করলেও তো পারি, কারণ ওই যে ম্যাচিউরিটিটা আসতেছে। ম্যাচিউরিটি বলতে অনার্স লাইফের ম্যাচিউরিটি। তো থার্ড ইয়ারে উঠলে দেখবা যে মুখস্থও কম হচ্ছে, এবং থার্ড ইয়ারে উঠলে টিচাররাও চায় এরকম যে একটা স্টুডেন্ট সে বই পড়ে যা বুঝলো সেটা তো লিখলোই, সাথে সাথে সে নিজেরও কিছু অ্যানালিসিস অ্যাড করুক, হোক সেটা ভুল হোক, কিন্তু সে যে চেষ্টা করেছে, এটাই আসলে অনেক কিছু। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আসো আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে হোয়াই ডিড জিবি শ রাইট আর্মস অ্যান্ড দ্য ম্যান? জিবি শ কেন আর্মস অ্যান্ড দ্য ম্যান লিখলো? জিবি শ রোট আর্মস অ্যান্ড দ্য ম্যান টু কন্ডেম ওয়ার অ্যান্ড ইটস গ্লোরিফিকেশন। এখানে অ্যান্ড হবে, হ্যাঁ। আর্মস অ্যান্ড দ্য ম্যান জিবি শ এটা লিখলো, এবং লেখার মাধ্যমে সে এটা এই জন্য লিখলো যে এই যুদ্ধটাকে তিনি কন্ডেম করতেছেন, মানে দোষারোপ করতেছেন, বা যুদ্ধকে তিনি অ্যাকিউজ করতেছেন আর কি। এবং একই সঙ্গে ইটস গ্লোরিফিকেশন, এবং যুদ্ধ নিয়ে যে গ্লোরিফিকেশন বা যুদ্ধ নিয়ে একটা ফ্যান্টাস্টিক যে চিন্তাভাবনা, সেটাকে তিনি ডিনাই করতেছেন। অ্যান্ড টু প্রুভ দ্যাট ম্যারেজ ইজ আ বায়োলজিক্যাল নেসেসিটি, নট রোম্যান্স। এবং তিনি আরেকটা জিনিস প্রমাণ করতে চাইলেন যে বিয়েটা আসলে একটা বায়োলজিক্যাল নেসেসিটি রয়েছে, হ্যাঁ, বায়োলজি বা শারীরিক চাহিদার মেটানোর জন্য বিয়েটা, শুধুমাত্র রোম্যান্স করার জন্য না, বা শুধুমাত্র শারীরিক চাহিদাও না, এটা হচ্ছে শারীরিক চাহিদা, বাচ্চা কাচ্চা জন্মদান, লাইফ লিড করা, টোটাল একটা বিষয়টাকে তিনি বায়োলজিক্যাল নেসেসিটি বলা হচ্ছে। ফ্রম হোয়ার ডিড রাইনার ডিরাইভ হার রোমান্টিক আইডিয়াস অ্যাবাউট সার্জিয়াস? এটা দরকার নেই। আচ্ছা, ক্যাভালরি চার্জ এটা কি? ক্যাভালরি চার্জ হচ্ছে ইজ অ্যান অ্যাটাক মেড অফ হর্স সোলজার, মানে হর্স বা অশ্বারোহী যে সোলজাররা থাকে তাদেরকে দিয়ে যে চার্জ করা হয় বা অ্যাটাক করা হয়, সেটাকে বলা হয় ক্যাভালরি চার্জ। এটা মাথায় রেখো, এটা তোমার চাকরির পরীক্ষা তো জিজ্ঞাসা করে, এটা মাথায় রেখো। হাউ ওল্ড ইজ ক্যাপ্টেন ব্লান্সলি? ক্যাপ্টেন ব্লান্সলি, ক্যাপ্টেন তিনি কত, তার বয়স কত? 34, 34 বছর বয়স, অর্থাৎ আমাদের রাইনার চেয়ে 11 বছরের বড়। হোয়াট অ্যান আর্মি, হু সেইজ দিস? ব্লান্সলি সেইজ দিস, হোয়াট অ্যান আর্মি। আর্মি মানে তিনি একটা অবাক হচ্ছেন, মানে ওই যে আমাদের সার্জিয়াস যখন এইভাবে যুদ্ধ করতেছে, তখন তাকে একটু সার্কাস্টিক্যালি ইয়ে করার জন্য, হেড করার জন্যও তিনি বলতেছেন হোয়াট অ্যান আর্মি। আচ্ছা, আমাদের আর এইটুকু বললে হয়ে যাবে। হু ইজ রাইনাস মাদার? তার রাইনার মাকে, রাইনার মা হচ্ছে ক্যাথরিন পেটকফ, এবং পেটকফ হচ্ছে তাদের হচ্ছে ফ্যামিলি টাইটেল আর কি, এই আমাদের রাইনার ফ্যামিলি, অর্থাৎ রাইনা পেটকফ, মেজর পেটকফ, আরেকটা হচ্ছে ক্যাথরিন পেটকফ।
এবং তিনি কেমন, অ্যান এনার্জেটিক অ্যান্ড ডমিনেটিং উইম্যান উইথ ব্ল্যাক হেয়ার অ্যান্ড আইস। তিনি হচ্ছেন একজন খুবই মানে এনার্জেটিক, খুবই স্ট্যামিনা ভালো, এবং একই সঙ্গে তিনি ডমিনেটিং, মানে তার হাজব্যান্ডকে ডমিনেট করে, তার ফ্যামিলিকে নিজের কন্ট্রোলে রেখেছে এরকমটা। এবং ব্ল্যাক হেয়ার তার, তিনি যদিও ইউরোপিয়ান কিন্তু তারপরেও তার চুলের কালার হচ্ছে কালো এবং তার চোখের কালারও হচ্ছে কালো। হোয়াট ইজ প্রফেশনাল টু বুন্সলি, সোলজারিং ইজ প্রফেশনাল টু ব্লান্সলি, অর্থাৎ ব্লান্সলির কাছে এই সোলজারিংটা হচ্ছে প্রফেশনাল, বা তিনি হচ্ছেন একজন প্রফেশনাল সোলজার, বা তার পেশাটাই এটা। হু ইজ লুকা, লুকা ইজ এ মেড সার্ভেন্ট অফ দ্য পেটকফ, পেটকফ ফ্যামিলির হচ্ছে চাকরানি বলতে পারি আমরা। হু ইজ দ্য ব্যাকগ্রাউন্ড, হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড of Arms and the Man. The play is based on the historical war between Bulgaria and Serbia fought in 1885. 1885 সালে সার্বিয়া এবং বুলগেরিয়ার মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটাই মূলত এই নাটকের হিস্টোরিক্যাল আর কি বেস, ঐতিহাসিক প্রেক্ষাপট। হোয়াট ডাজ আর্মস অ্যান্ড দ্য ম্যান সাজেস্ট, আচ্ছা আর্মস অ্যান্ড দ্য ম্যানের এই আর্মস কোন জিনিসটাকে সাজেস্ট করতেছে? ইন আর্মস অ্যান্ড দ্য ম্যান আর্মস সাজেস্ট ওয়ার, যুদ্ধ এবং ওই লোকটি অর্থাৎ ব্লান্সলিকে বলা হচ্ছে। আর এখানে আর্মস অ্যান্ড দ্য ম্যান, আর্মস এই শব্দটা দিয়ে মূলত অস্ত্র শস্ত্র দিয়ে, যদিও অস্ত্রশস্ত্র বোঝানো হচ্ছে কিন্তু মূলত এই অস্ত্রশস্ত্র মানে হচ্ছে যুদ্ধকে বোঝানো হচ্ছে। হোয়াই ডাজ রায়না নট ওয়ান্ট টু লেট ব্লান্সলি স্টে ইন হার রুম, কেন রায়না ব্লান্সলিকে তার রুমে রাখতে চায় না? Raina doesn't want to let Bluntschli stays in her room because he has said something insulting about Sergia's cavalry charge. রায়না মূলত তার রুমে ব্লান্টসলিকে থাকতে দিতে চায় না, এর কারণ হলো সে মনে করে যে এটা সার্জিয়াসের জন্য অপমানজনক এবং সার্জিয়াস হচ্ছে তাহলে অপমানিত হবে, কারণ সার্জিয়াসের ব্যাপারে তার ওই যে সার্জিয়াসের হিরোইজমের ব্যাপারে তার তখনও একটা ফ্যান্টাসি ছিল, বা সার্জিয়াস যে হিরো সে হচ্ছে এই যে যুদ্ধ জয় করে ফেলেছে এই ব্যাপারে সে সার্জিয়াসকে নিয়ে একটা স্বপ্ন দেখতেছিল। সো এখন সে চিন্তা করতেছে আমি যদি এখন ব্লান্টসলিকে থাকতে দেই তাহলে এটা সার্জিয়াসের ক্ষেত্রে অপমানজনক হবে। হোয়াট ইজ স্লিমনিৎজা? স্লিমনিৎজা ইজ আ টাউন অফ ওয়েস্টার্ন বুলগেরিয়া, এটা হচ্ছে ওয়েস্টার্ন বুলগেরিয়ার একটা শহর। হোয়ার টুক প্লেস দ্য সার্ভো বুলগেরিয়ান ওয়ার, এবং যেখানে মূলত সার্বিয়া এবং বুলগেরিয়ার যুদ্ধটা হয়েছিল। হুইচ চকলেট ক্রিম সোলজার? ক্যাপ্টেন ব্লান্টসলি ইজ দ্য চকলেট ক্রিম সোলজার। ক্যাপ্টেন ব্লান্টসলি হচ্ছে চকলেট ক্রিম সোলজার আমাদের এই আর্মস অ্যান্ড দ্য ম্যান নাটকের। আচ্ছা, তো আমরা আজকে শুধুমাত্র ব্রিফ কোশ্চেন পড়লাম। আজকে একটা জিনিস খেয়াল করে দেখবা যে আমি প্রথম দিনে তোমাদেরকে বলেছিলাম হয়তো যে ব্রিফ কোশ্চেনগুলোর শুধুমাত্র অ্যান্সার পড়লেই অ্যান্সারটা পাওয়া যায়, তবে সব ক্ষেত্রে পাওয়া যায় না। দেখো এই ক্ষেত্রে পাওয়া যায় না, যেমন এখানে হায়ার লাভ বলতে কি বোঝাচ্ছে, এটা শুধুমাত্র এটুকু পড়লে তুমি হয়তো পাবা, কিন্তু তোমার প্রশ্নটাও সাথে পড়তে হবে। তুমি যে এই প্রশ্নটার রায়না ইজ 23 ইয়ার্স ওল্ড, এটার প্রশ্ন না পড়লেও চলবে, কিন্তু এই বড় বড় অ্যান্সার যেগুলো বড় বলতে তুলনামূলকভাবে বড়, সেগুলোর হচ্ছে আমাদের কি পড়তে হবে, প্রশ্নটা সহ পড়তে হবে, নইলে কিন্তু মনে থাকবে না। এই যে সার্ভো বুলগেরিয়ান ওয়ার টুক প্লেস ইন 1885, এটা ঠিক আছে, এটা মনে থাকবে, বাট এইটার ক্ষেত্রে মনে থাকবে না, বা নিচের এই যে এটার ক্ষেত্রে মনে থাকবে না। আচ্ছা, তো আজকে এ পর্যন্তই। তোমাদের কারো কিছু বলার থাকলে বলতে পারো, বা কোনো কিছু জানার থাকলে বলতে পারো। স্যার আমাদের তো ফর্ম ফিল আপের ডেট দিল স্যার, তো পরীক্ষা কি স্যার 1-2 মাসের ভিতর হবে স্যার? 3 মাস ধরে রাখো, 3 মাস ধরে রাখো, মানে সেপ্টেম্বর যাচ্ছে তো, অক্টোবর নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা হতে পারে। তবে ফার্স্ট ইয়ার পরীক্ষারই ডেট ওই তো এইগুলো, এটা হয়তো বা দিয়ে দিবে, চট করে দিয়ে দিল, হয়তো সামনের মাসে বা এই মাসের শেষের দিকে দিয়ে দিল, তারপরে তোমাদের দেখা যাচ্ছে দিয়ে দিবে। তো ওই জন্যে তোমাদের ধরে রাখো যে ম্যাক্সিমাম 3 মাস ডিসেম্বরে। এমনিতে সেকেন্ড ইয়ার সাধারণত শীতের মধ্যে পরীক্ষা হয়, এটা আমরাও আমাদের সময় মনে আছে, আমরা 10 মাসে সেকেন্ড ইয়ার পরীক্ষা দিয়েছিলাম, একই বছরে দুবার সেবার পরীক্ষা হয়েছিল, এবং ওইটা ছিল একটা রেকর্ড, কারণ এটা কোনোদিনই জাতীয় বিশ্ববিদ্যালয় হতো না।
মানে একই বছরের আমরা জানুয়ারিতে ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছিলাম, এবং ওই বছরেরই ডিসেম্বরে আবার আমরা সেকেন্ড ইয়ার পরীক্ষা দিয়েছিলাম, মানে এক বছরের মধ্যেই। আচ্ছা, তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই, আর এইগুলো একটু নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করো, একটু খাতায় লিখো, নইলে কিন্তু মনে থাকবে না। এখন মনে হচ্ছে ইজি, বাট পরীক্ষার হলে গিয়ে আর ইজি থাকবে না। তোমরা ফার্স্ট ইয়ার অলরেডি দিয়েছো, জানো কেমন লাগে। আর সেকেন্ড ইয়ারে হিস্ট্রি আছে, সো হিস্ট্রিটাকে প্রাধান্য দিতে হবে, দিয়ে বাকিগুলোকেও, কোনোটাকে কম গুরুত্ব দেওয়া যাবে না, সবগুলোকেই প্রাধান্য দিয়ে পড়তে হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।